আমার বাবা শফিকুর রহমান। আমাদের গ্রামের বাড়ি ছিল চাঁদপুরে। চাঁদপুর বললাম এই কারণেই যে একটা সময় যে জায়গায় আমাদের বসতভিটা ছিল সেখানে এখন মেঘনা নদীর বসবাস। বাড়িঘর নদীতে চলে যাওয়ার পর বাবা আমাদেরকে নিয়ে ঢাকায় চলে আসে। আমার পরিবারে আমি বড় মেয়ে, আমার নাম স্বর্ণা। আমার ছোট বোনের নাম লতা, তার বয়স এখন 10 বছর, আর আমার 19 বছর। বাবা ব্যাংকে ছোটখাটো একজন কর্মকর্তা, মা আমাদের সাথে বাড়িতেই থাকে। একদিন বাবা অফিস থেকে ফিরে আমাদের সবাইকে ডেকে বলল, আজকে আমি অনেক খুশি জানিস। আমরা সবাই আমার বাবার কাছে জানতে চাইলাম, কেন বাবা, তুমি আজকে এত খুশি কেন? বাবা আমাদেরকে বলে, অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়েছি, আর ভালো একটা জমি পেয়েছি কম টাকার ভিতরে। আমরা আগামীকাল সে জমিটা দেখতে যাব। যদি সব ঠিক থাকে তাহলে সে জমিটা কিনে ফেলব, তারপর সেখানে আমাদের বাড়ি উঠাবো ইনশাআল্লাহ। কতদিন আর ভাড়া বাড়িতে থাকব? আমার মা বাবার কাছে জানতে চাইল, কিন্তু সেই জমিটা কোথায়? জমিটা ঢাকা কেরানীগঞ্জে, আমার অফিসের খুব কাছে। খুব কম টাকায় পড়ছে সে জমিটা। তোমরা সবাই রেডি হয়ে নিও, আমরা আগামীকাল যাব সে জমিটা দেখতে। পরের দিন আমরা সকলে মিলে বাবার সাথে কেরানীগঞ্জে এসে জমিটা দেখার জন্য আসি। জমিটা ঠিকঠাক আছে, কিন্তু জমিটার আশেপাশে কোনো বাড়িঘর নেই। অনেক দূরে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। জমিটা খুব কম দামেই আমরা কিনে ফেলি। তারপর সেখানে শুরু হয় পাইলিংয়ের কাজ। আমি অনেক খুশি ছিলাম, কারণ এখান থেকে আমার কলেজটা অনেক কাছের। তাছাড়া এতদিন পর আমাদের নিজেদের বাড়ি হচ্ছে। একদিন আমি কলেজ থেকে ফেরার পথে ভাবলাম, যাওয়ার সময় আমাদের সে জায়গাটা দেখে যাব। সেখানে বাড়ির কাজটা কত দূর আগালো। আমি হাঁটতে হাঁটতে আমাদের সেই জায়গাটার কাছে আসি। এসে দেখি মিস্ত্রি ভাইয়েরা বাড়ির কাজ শুরু করে দিয়েছে। আমি কিছুক্ষণ সেখানে গিয়ে দাঁড়াই। হঠাৎ করে সেই সাইটের কন্ট্রাক্টর আমার কাছে এসে বলে, আপনি শফিকুল সাহেবের মেয়ে না? জি চাচা, আমি তার মেয়ে। আমাদের বাড়ির কাজটাই আপনারা করছেন। তখন কন্ট্রাক্টর চাচা আমাকে বলে, আপনি একটু এখানে দাঁড়ান, আপনাকে কিছু একটা দেয়ার আছে। এটা বলে সে আবারও সেই সাইটে চলে যায়। 2 মিনিট পর আমি দেখি তার হাতে করে একটা বাক্স নিয়ে এসে আমার কাছে আসে। বাক্সটা দেখতে খুবই অদ্ভুত। বাক্সটার চারিপাশে কিছু আরবি হরফ লেখা। বাক্সটার মুখটা ছোট্ট একটি তালা দিয়ে লাগানো। কন্ট্রাক্টর চাচা আমার কাছে এসে বলে, এই বাক্সটা পাইলিং করার সময় আমরা খুঁজে পেয়েছি। দেখুন মা, আমি খুব সৎ একজন ব্যক্তি। আমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে এই বাক্সটা তালা খুলে দেখার চেষ্টা করত যে ভিতরে কে আছে, কিন্তু এটা তো এখন আপনাদের জিনিস, তাই আমি আপনাদের কাছেই ফিরিয়ে দিলাম। আমি চাচার কাছ থেকে সে বাক্সটা হাতে নিয়ে বলি, ঠিক আছে চাচা, আমি এটা বাবাকে দিয়ে দেব। আমি সেখান থেকে আবার বাড়ির দিকে চলে আসি। বাড়িতে আসার পর আমি সেই বাক্সটাকে নিয়ে আমার ঘরে চলে আসি। বাক্সটা আমার বিছানার একটি পাশে রেখে দেই। বাবা অফিস থেকে এলে তাকে দিয়ে দেব। কিন্তু পরে আর এই বিষয়টা আমার মাথায় থাকে না। আমার ঘরে আমি একাই ঘুমাতাম। আমার ছোট বোন বাবা মার সাথে ঘুমাতো। আমি যখন রাতের বেলায় পড়ার টেবিলে বসে পড়ছিলাম, তখন আমি একটা কান্নার শব্দ শুনতে পাই। শব্দটা খুবই অল্প অল্প আমার কানে আসছিল। আমি তখন পড়া থামিয়ে ভালো করে শোনার চেষ্টা করি আসলে শব্দটা কোথা থেকে আসছে। যখন আমি পড়া বন্ধ দেই তখন আমি আর কোনো শব্দ শুনতে পাই না। আমি ধরে নিই এটা আমার মনের ভুল। পড়া শেষ করে আমি আমার বিছানায় এসে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে আমি একটা স্বপ্ন দেখি। আমি দেখতে পাই অনেক বড় একটা বাক্স। সেই বাক্সের ভিতরে একটি ছেলে। ছেলেটিকে দেখতে অসম্ভব সুন্দর। সেই ছেলেটি একটি শিকলের সাথে বাঁধাই করা। তার শরীরে বিভিন্ন জায়গায় রক্ত পড়ছে। সেই ছেলেটির মুখটা ছিল অনেক মায়াবী। সেই ছেলেটি কান্না করতে করতে আমাকে বলছিল, বিশ্বাস করেন আমার কোনো দোষ নেই, আমাকে শুধু শুধু বন্দী করে রাখা হয়েছে। 90 বছর ধরে আমি এই বাক্সর মধ্যে বন্দী অবস্থায় পড়ে আছি। কেন আমাকে বন্দী করা হয়েছে জানেন? একজন খারাপ কবিরাজ আমাকে দিয়ে কিছু খারাপ কাজ করাতে চেয়েছিল। তবে আমি একজন ইমানদার জিন। আমি কি করে মানুষদের কালো জাদুর মাধ্যমে ক্ষতি করতে পারি? আমি সেই কবিরাজের আদেশ মানতে অস্বীকার করি। তখন সে তার শক্তি ব্যবহার করে আমাকে বাক্সের মাঝে বন্দী করে দেয়। সেদিনের পর থেকে আমি বন্দী। দয়া করে আপনি আমাকে মুক্ত করেন। বিশ্বাস করেন আমার কোনো ভুল ছিল না, আমি একজন নিরপরাধ। এটা বলে সে লোকটি অনেক কান্না করছিল, যে কান্না দেখে আমার চোখেও পানি চলে আসে। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমার মার ডাকে। মা আমাকে ডাকছে, এই স্বর্ণা, স্বর্ণা। চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। মা আমাকে বলে, কিরে তুই কান্না করছিস কেন? তোর চোখ বেয়ে পানি পড়ছে টলটল করে। আমি আমার চোখে হাত দিয়ে দেখি আসলে আমার চোখ বেয়ে পানি পড়ছে। আমি তখন মাকে বলি, ও
কিছু না মা, ঘুমের মাঝে খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি তো। সকালে আমি নাস্তা করে কলেজে চলে যাই। কলেজে আসার পর আজকে আমি দেখছি আমার প্রিয় বান্ধবী শায়লা আজকে কলেজে আসেনি। আমি আমার অন্যান্য বান্ধবীদের কাছে শায়লার বিষয়ে জানতে চাই, কেন সে কলেজে আসেনি আজকে। আমার বান্ধবীরা আমাকে বলে, কেন তুই জানিস না, তার উপরে কালো জাদু করা হয়েছে। কেউ একজন থেকে ভয়ানকভাবে কালো জাদু করেছে। সে অনেক অসুস্থ হয়ে পড়েছে জানিস, মনে হয় বাঁচতে পারবে না। এতদিন তার বাবা মা ধরতেই পারেনি যে তার উপরে কালো জাদু করা হয়েছে, আর আজকে যখন জানতে পেরেছে তখন তাদের হাতে আর কিছু করার নেই। কথাটা শুনে আমার কান্না চলে এলো। আমিও তো বুঝতে পারিনি যে শায়লা এতদিন যাবৎ অসুস্থ। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে শায়লার দিনে দিনে অনেক শুকিয়ে যাচ্ছিল। আমি ভেবেছিলাম বোধহয় সে ঠিকভাবে ঘুমাচ্ছে না, খাওয়া দাওয়া করছে না, এ কারণে এমন হচ্ছে। কিন্তু তার ওপরে যে কালো জাদু করা হয়েছে এটা আমি ধরতেই পারিনি। আমি সিদ্ধান্ত নিই আজকে কলেজ ছুটি হওয়ার পর বাড়িতে ফেরার সময় শায়লাদের বাড়িতেও ঘুরে যাব। সেদিন কলেজ ছুটি হওয়ার পর আমি শায়লার সাথে দেখা করতে যাই। আমি গিয়ে দেখি শায়লা বিছানার ওপরে শুয়ে আছে, আর তার বাবা মা তার পাশে বসে কান্না করছে। আমি শায়লার পাশে গিয়ে বসি। আমাকে দেখে শায়লা তার বাবা মাকে বলে, তোমরা একটু বাইরে যাও, আমি ওর সাথে কিছু কথা বলতে চাই মা। শায়লার কথা শুনে তার বাবা মা ঘরের বাইরে চলে যায়। তখন শায়লা আমাকে বলে, দোস্ত ঘরের দরজাটা লাগিয়ে দে। আমি ঘরের দরজাটা লাগিয়ে আবারও শায়লার কাছে গিয়ে বসি। তারপর শায়লাকে বলি, এই সব কিছু কি করে হলো? তুই তো আমাকে এই বিষয়ে কিছু বললি না। শায়লা আমাকে বলে, আমি জানি আমার উপরে কালো জাদু কে করেছে। তোর আসিফের কথা মনে আছে, যে আমাকে কলেজে সবার সামনে প্রপোজ করেছিল, কিন্তু আমি রাজি হইনি। তারপর সে আমার সাথে অনেক জোর করতে শুরু করল। আমি যে তার গালে একটা চড় মারলাম, তোর মনে আছে? কিন্তু শায়লা, আমি যতটুকু জানি আসিফ এখন বাংলাদেশে থাকে না, সে তো তার মামার কাছে লন্ডনে চলে গেছে, তাই না? আমি জানি আসিফ এখন বাংলাদেশে নেই, কিন্তু সে দূরে বসে আমার সাথে এগুলো করছে। সে আমার উপরে 5টি খারাপ জিন চালান করেছে। শায়লা আমাকে বলে, দোস্ত জানিস আমার সাথে কি হচ্ছে? প্রতিরাতে সে 5টি জিন আমার সাথে খারাপ কাজ করে, যা আমার শরীরকে নিয়ে খেলা করে, আমাকে ধর্ষণ করে। আমি আমার বাবা মাকে বলতে পারছি না জানিস। আমি শায়লাকে বলি প্রথম থেকে বলতো, কি করে এইসব কিছু শুরু হলো। শায়লা তখন আমাকে শুরু থেকে বলতে শুরু করল। আসিফ বাংলাদেশ থেকে চলে যাওয়ার 6 মাস পরের ঘটনা। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ করে আমার শরীরে অনেক ঠান্ডা লাগতে শুরু করে, তাই আমি আমার পায়ের কাছ থেকে কম্বলটা নিয়ে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে আমি বুঝতে পারি কেউ একজন আমার শরীরকে স্পর্শ করছে। আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর আমি বুঝতে পারি আমার শরীরে কোনো পোশাক নেই, শুধু কম্বলটাই আমার শরীরে। ঠিক তখনই আমি বুঝতে পারি আমার কম্বলের নিচে আরও কেউ আছে, যার ঠান্ডা হাত দুটি দিয়ে আমার শরীরকে স্পর্শ করছে। আমি ভয়ে ভয়ে কম্বলের ভিতরে তাকাই। একটি পুরুষ মানুষ, কিন্তু তার 2 চোখ ও নীল রঙের, হাতে বিশাল বড় বড় নখ। সে তার জিহ্বা দিয়ে আমার শরীরকে চেটে দিচ্ছে। এটা দেখার পর আমি জোরে চিৎকার দিতে যাব, তার আগে সেই ভয়ানক দেখতে লোকটি আমার মুখ তার হাত দিয়ে চেপে ধরে। তারপর আমার শরীরের উপর থেকে সে কম্বলটা উঠিয়ে ফেলে সে। আমি দেখতে পাই সেই লোকটাও পুরোপুরি উলঙ্গ। তখন সেই ভয়ানক দেখতে লোকটি আমাকে বলে, আমি একজন জিন, আমার নাম অধমকাল, আমাকে তোর উপরে চালান করা হয়েছে। শুধু আমি না, আমার আরও 4 জন গুলাম আমার সাথে আছে। ওইদিকে দেখ তাকিয়ে। আমি আমার ঘরে আরেকটি পাশে তাকিয়ে দেখি, সেখানেও 4টি লোক দাঁড়ানো। তারা 4 জনই একই রকম দেখতে, তাদের চোখগুলো ও নীল রঙের, হাতে লম্বা লম্বা নখ। সবথেকে জঘন্য বিষয় তো এটা, তারাও পুরোপুরি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। সেদিন সে আমাকে আরও বলে, আমাদেরকে আসিফ পাঠিয়েছে। সে 50টি কালো মহিষের মাধ্যমে তোর উপরে আমাদেরকে চালান করেছে। জানো, আমরা প্রতি রাতে তোকে ধর্ষণ করি। আমরা এখানে বসে তোর সাথে যা যা করব, সে ওইখানে বসে দেখতে পারবে কালো জাদুর মাধ্যমে। এই কথা বলার পর তারা এক এক করে আমাকে ধর্ষণ করল। তারা 5 জনই আমার সাথে সহবাস করল। সহবাস করার পর তারা আমাকে বলে, আজকের থেকে তোর জীবন আমরা নরক বানিয়ে ছাড়ব আমরা।